সামান্য দুঃশব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর, পিওরের রুহু আত্মা শুটিয়ে এলো একদিকে। গত বছরগুলোই এমন ককর্ষণ ভাষায় সম্মুখীন হলেও প্রতিটা বার ভয়ে আকৃষ্ট হয় সে। ওই তামাটে চেহারায় পোক্ত গড়ন দেখলেই নেতিয়ে যায় শুকায়। ধূসরের খসখসে মুঠোয় থাকা তার চিকন আঙ্গুলটা থরথর করল কেন। মস্তিষ্কের কোনায় কোনায় বিপদ সংকেতের লাল আলো নেচেকুতে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুলছে না, শোয়া থেকে উঠে বসে গেল। ঈষৎ শিথিল হলো বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিউ। ধূসরের আর একটা বর্জ্য ধমক থেকে বাঁচতে অস্ত্র উঠতেই দৌড় লাগলো সে। ধূসর ভরকাল খানিক উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিলেন, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিওরের পা থামে না, আত্মহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেলে খবর করে ছাড়বে। এসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতন বুকও নয়। ঠিক যেমন হুটোপিটো করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে। কোন দিন পরে হাত পা ভাঙবে। পিউ একবার টেবিলের কাছে এসে ব্রেক কষল, আস্তে হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাদিব ভ্রু কুঁচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়াটা করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা, বড় ভাইয়ার ঝাড়ি খাওয়া। সবাই হুদাহুদা করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজার কোনো কথা। সুমনা বললেন, তা আজ কি উল্টোপাল্টা কাজ করেছিস আবার? টের তো পেলাম দরজা আশ্রে খুলেছিস। এই নিয়ে নাকি পিওরের আনন্দ সংকীর্ণ। ঠোঁট উল্টে ফেলল কষ্টে। এরা ওর খারাপের সময়ের কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি কথা বলবে আমার সাথে। তখন সবার এই দাঁত কাপাটি কোন গাছের মাথায় থেকে দেখবে সে। রুবাইদার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো। এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওই রকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিউ চাপা শ্বাস টানল। মেজো মাকে কী করে বোঝাবে কেন সে এমন করে? লোকটা পানছে বলে সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেজাতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গ ত্যাগ করলে তুমি তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে। আর এই ঝুঁকি পিউ নেবে না মেজমা। সাদিব মেলামেই কণ্ঠে বললেন, আয় খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসল। সাদিব খানিক প্লেটের সস্ত পুরোটা ভাজি তুলে দিল। খাওয়া দাওয়া পাট চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো যেই, খেয়েই হারালো অমনি। ফিটফাট ধূসর বাইকে দেখেই গলায় আটকালো খাবার। হাঁ করে চেয়ে রইল সব ভুলে। পরনের নেভি ব্লু শার্ট হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল, নেভি ব্লু রঙের শার্টটা ফর্সাদের জন্য, ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসরকে দেখে মনে হয় কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদিপের খাওয়া শেষ, হাত ধুয়ে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিওরের পাশে এসে বসল সোজা। অমনি গার্গ হলো পিওরের ধূপকানি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের করা সুবাস সরাসরি ভেদ করল নারকখন্দ। পিওরের চোখ বুজে বড় করা শ্বাস টানে, সাথে সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা শশব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুখোদায় প্লেটে থাকা বদল গেল। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেহে গৃহিণীরা টেবিল থেকে সরাচ্ছেন না। কি খাবে, কি নেবে, এই নিয়ে হুল্লাহুল্লি ওনাদের। তন্মধ্যেই সে বলে বসল, বড় মা, আমার মনে হয় পিওরের পড়াশোনার প্রতি তোমার আরও সচেতন হওয়া উচিত। ওর টিচারকে বলে দেবে প্রয়োজনে মতো সব রকম কড়াকড়ি দিতে। বাস, পিওরের খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেয়ে বলল, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পর পিঠের তালটা আজ ওর পিঠে পড়ল। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখিনি।
যখনই দেখছি হয় টিভি দেখছে, হয় না হয় ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষায় রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বাদর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টালো। ধূসর আর চোখে একবার চাইল তার দিকে। পুনরায় মিনার দিক চেয়ে ধুসাল, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা, তুই পড়ালে ও সব সমস্যার সমাধান হবে, আমি নিশ্চিত। পাশ থেকে শুরু মেলাবে। হাঁ করে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আঁতকে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে। যাকে দেখলেই হ্যাং হয়ে যায় সে অমন সামনে, অত কাছে বসলে মাথাতে পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্র সভ্য মেয়ে, ওসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠোয় পুরোটা টুকরোটা শক্ত করে চেপে ধরল পিউ। দুদিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করল, মন প্রাণ দিয়ে চাইল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিওরের পরীক্ষা 2 মাস পরেই, যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইল মিয়েই যাওয়ার, ঠোঁটে হাসি ফুটল মুহূর্তে। স্থির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেনি। যে যার যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্পর খাওয়া শেষ, চলে গেল সে। পিওরের মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিলি, ইনি সেই ভিডিওতে যে কথাগুলো বললেন, বেশ বুঝেছে ও। এরপর আর কি কি বলবে তারও কোনো ঠিক আছে? ওর কীর্তিকলাপের তো আর ইতি নেই। পিউ তাড়াহুড়া করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তে উদ্যোগী হতেই একটা উচ্চ নিরেট হাতে টেবিলের নিচে থেকে ওর বাম হাতটা চেপে ধরে। আমি নিজের মতো নিয়ে যাচ্ছি খাবার, যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। বিরক্ত নিজে নিয়ে খেতে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখ ধোয়াতে বসেনি, নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন এটো থালা বাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমিষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, ও না পারলেও কিছু বলতে, না কিছু করতে। ভয় ডরে যুবথুর নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝড়ের পূর্বাস পিওরের অশান্ত মনকে গাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যেই একটা হচকচিয়ে দেওয়ার কাণ্ড ঘটালো ধূসর। অপস্থিত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিওরের। গায়ের জোর যা ছিল অর্ধেক টেনে দিয়েছে হয়তো। পিওরের মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। আতঙ্কিত আক্রমণে ভর করেছে ও। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি, উল্টো শক্ত কণ্ঠে বলল, আর করবি? পিউ অসহায় চোখে চাইল। আগে পিছে না ভেবেই জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করব না, কোনো দিনও না। আমার দোহাই আপনাকে, কোনো কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গোটালো, দয়া দেখালো তবে। ছেড়ে দিতেই পিউ ব্যস্ত হাতে কান চেপে আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান মলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিঁচে বলল, টেনে একটা থাপ্পড় দিলেই সে সব ঠিক হয়ে যাবে। পিউ চুপসে গেল, চোখ নামালো কলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল, পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য বনে চাইল, সে নেশা করবে কোন দুঃখে? ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে, বড় শীতল সে চাউনি। অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কুয়োর ন্যায়
গ্রহের নেত্রকূলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, চাইলেও যেন মৃত্যু দেখে নিজের। সে বলল, আমার মনে হয় তোমার মাথা ঠিক নেই, বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। পিউ জিজ্ঞাসু চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সুরালো। পিওরের কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করছে? এক ধূসরকে ভালোবাসা আর তাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎই কেমন করে চাইলো আবার। দুবর্ধ দুটো পক্ষে লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে। পিওরের কপাল বারবার আকৃষ্ট দুই লোচনে খেয়ে শুধালো, তুই কি বোকা পিও? যে সময়টা তোর পৃথিবীতে রঙে রঙে রাঙানো উচিত, সেই সময়ে বর্ণহীন রঙের প্রতিটা তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিওরের মাথায় ঢুকলো না। তার হরিণী চোখেও বুঝতে চাওয়ার আগ্রহ মিলল না, বরং সম্মনহীন ন্যায় ধূসরের চেহারার আটকে রইল ও। এক লম্হায় আকষ্টগুল আবর্ত হলো পুরো মুখশ্রী জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনো দিন, যেমনটা আমি হয়েছি এসেছি? একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না, দোনামোনা করে লতিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতেই যেন এলোমেলো হলো পিউ। চটপটে জিহ্বাটা বিবশ হয়ে পড়ল, ফুরিয়ে গেল কথার ব্রাণ। ধূসর খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে থাকে, পরপর গরাত কণ্ঠে আওড়ায়, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না যেতে দেখি। ঠিক কী থেকে কি হয়ে গেল কেউ জানে না। খাপার মাঝপথে ফেলেই উঠে গেল সে। পিওরের বিমোহিত চোখ মুখ পাল্টে যায়, চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। অভিমান ছেয়ে যায় হৃদয়ে আকুল। ব্যতীত দুই চোখ চূড়ান্তে নেয় চেয়ে রয় পাথুরে মানবের চাওয়ার দিকে। ততক্ষণে সাদিপ তার ঘর থেকে হাঁক ছাড়ল, এই পিউ, এদিকে আয় তো। ধূসর থমকে দাঁড়ালো টোকাতে। পিউ দৃষ্টি সরাতে গেলেও বিষটা দেখে তাকালো ফের। সেকেন্ডের কম নয়, ওম থেকে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়ল পরপর। পিউ ভেকচি কাটে, ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়ায়, তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি। এমন ভাব যেন হিরোতে মোড়া এই ঘর। গেলাম না, দুদিন পর যেন ওই ঘর এমনিতেই আমার হবে। সেই ঘর এখন না গেলে বয়েই গেছে। পিউ শব্দ করে চেয়ার চাইল। দপদপে জ্বলন্ত রাগ নিয়ে ধূপপাট পা ফেলল চলচল সাদিপের কামরায়। এই লোকটার আরেক নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ওকেই কেন চায়? বিকেল 5টা বাজে, শীতের প্রকাশে প্রকৃত সূর্যের নরম তেজ। একটু পরেই সন্ধ্যা নামার ভাব। কুয়াশা ছাড়িয়েছে। আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হুঁচে বেঁধেছে নিবাসে প্রত্যেকটি অপেক্ষার তার আগমনের। ছেলে মেয়ে অধীর আগ্রহে পথ চেয়ে বসে। আমজাদের বাড়ি ঢুকতেই মাগরিবের গড়ালো। আজানের পরপর হাজির হলেন তিনি। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরেও পা রাখলেও নিয়ম নেই। প্রত্যেকেই ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভাইয়েরা মান্য করে চোখ বুজে। কেবল নিয়ম বহির্ভূত রয়ে গেল এই একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসেই প্রত্যেককে আদর করছেন, চুমু দিচ্ছেন। ঋত্বিকে কোলে নিয়েই বসে পড়লেন সোফায়। পিউ বাবার পাশ ঘেঁষে বসে, তার দুহাত ভর্তি প্যাকেট, সামনে আরও টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলে। আমজাদ সন্দেহ যার ঘরটা বুঝিয়ে দিচ্ছেন তাকে। সাদিপ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আনিস ওনারা এসেছেন আরও আগে। বড় ভাইয়ের ফেরার মানে উৎসবের আরেক রূপ। সাদিপ এক কঠো ওপরে গিয়ে এসেই বড় চাচার পা ছুঁয়ে সালাম করলো। অমায়িক হেসে ধোয়ালো, কেমন আছেন চাচ্চু? শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা ভর্তিতার সাধুবাদে পুলকিত হলেন আমজাদ। ওর কাঁধ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি। তা তোর অফিসের খবর কি? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না তো? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদি পিওরের দিক চাইল, মুখের কাছে হাত নিয়েই ইশারায় বোঝালো পানি দিতে। পিউ বাধ্যর ন্যায় পানি আনতে যায়। এটা রোজগার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট। গল্পে মজে গেলেন একজন। আমজাদের দীর্ঘ জার্নিতনির শান্তিবোধ কমে গেল যেন।
মিনা রুবাইদা হাজারবার বললেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো, কিন্তু শোনানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেন? কেউই উঠবে না। সুমনা চা বানিয়ে নিয়ে এলেন। কোথার এক ফাঁকে বা আমজাদ হঠাৎই প্রশ্ন ছুড়লেন, তোর ছেলে কোথায় আফতাব? ব্যাস, ভদ্রলোকের হাসাহাসি মুখখানি দপ করে নিভে গেল। শান্ত সৃষ্টি মানুষটা একবার স্ত্রীর দিকে তাকালেন, সেও সহাহীন চোখে চেয়ে। ছেলের ঠিক হদিশ তারা কেউই জানেন না, বুঝে নিলেন আমজাদ। দুদিকে মাথা নেড়ে আবেগ সামলান, বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিওরের মুখটা অত্র বিকৃতিতে তেতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এখন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এসব শুনতে ওর ভালো লাগে না। বাবা, চাচ্চুরা, লোকটাকে নিয়ে সামান্য এক কতটুকু বাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না, ঘুরে ফিরে বাপের টাকাও নষ্ট করছেন না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মতো চলতে দিলে কি হয়? আর সব থেকে বড় কথা এই যে সে ওর বউ হবে, সে তো সবটা মেনে নিচ্ছে। তাহলে বাকিরা এরকম করে কেন? সাতিবের বাবা আমজল একজন ফরেস্ট অফিসার, আপাতত রাঙামাটিতে বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ির আশায় হয়নি। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপে আজমল মিসিং। আজও ভাইদের মধ্যে এই একটা মানুষ আছেন যিনি ধূসরের হয়ে দু চারটে কথা বলেন। আফতাব বাড়ি এসেই একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছেন, সাথে নরম গলায় আবদার চললেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। আজ সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাই, দেখব কত খেতে পারো। মিনা আর বাকিরা রান্নাঘরে সে নিয়ে ব্যস্ত। বসার ঘরে ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউরিশর অহীন ভঙ্গিতে শপিং ব্যাগের কষ্টে খুলছে। ডানে বামে রদীপ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটকুটিয়ে পায়ে সদর দরজা হাতে ছুটতে ছুটতে এলো। শিশুকণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসব চাউনি ক্ষেপ হয়ে হয় বাচ্চা ছেলের ওপর। আদো আদো বলি স্পষ্ট বুঝতে সময় লাগলো কিছুটা। রিক্তি বেশ কয়েকবার আড়ানোর পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিউ। মিনা ও রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। অস্তগোলা এগোলের বাড়ির বাইরে পিওরের সব গোলামোল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকেই আছে, উনি আবার একটা গাড়ি কিনেছে, এ কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পরে ঘরে ওঠা রমের পরিবেশটা মুহূর্তেই স্থির হয়ে গেল। প্রত্যেকটা এগোলে গেটের দিকে। পিউ এসে এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দারোয়ান। তিনজনের মাঝখানে সে ঠেস দিয়ে দাঁড় করা একটা চকচকে কালো রঙের বাইক নিয়ে। দারোয়ান হাসতাস করছেন কিছু নিয়ে, দুদিকে মাথা নেড়িয়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কিরে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগেই দারোয়ান আজাহারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছে আম্মা, নইলে কেউ গাড়ি বেচা হুন্ডা কেনে না কেনে কন? পিউ তাজ্জল বনে চাইল। এরকম বিস্মত বাকিরা, অথচ নিঃসহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে এত বিমূর্ত দৃষ্টিতে একটু প্রভাব ফেলেনি তার ওপর। জবা বেগম বললেন, ওমা, সে কি কথা? গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? ধূসর কারো দিক দেখল না, হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখেই বলল, আজকাল গাড়ি থেকে বাইক ভালো লাগছে তাই।